নেশন ফার্স্ট, দেশ যখন আগে, দেশের কথা ভাবার কথা সবার আগে, আর দেশের সার্বিক উন্নয়নের জন্য, দেশের অগ্রগতির জন্য সবাইকে এক জায়গায় এসে, এক ছাতার তলায় এসে কাজ করতে হবে, তার রাজনৈতিক মতবাদ যাই হোক না কেন। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি এবং এই কথাগুলো এই কারণে বলছি কারণ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। আপনারা জানেন নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মোটামুটি যেটা জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন এই বৈঠকে, যেখানে এনডিএর সদস্যরা উপস্থিত ছিলেন, এই এনসিপিআই এর সদস্যরা উপস্থিত ছিলেন, এবং এই বৈঠকে যে বার্তাটা প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে তার ভিশন ক্লিয়ার করে দিয়েছেন যে যাই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হন না কেন, যখন প্রশ্ন দেশ নিয়ে, যখন প্রশ্ন দেশের সুরক্ষা নিয়ে, যখন প্রশ্ন দেশের মানুষ নিয়ে, যখন প্রশ্ন দেশের অগ্রগতি নিয়ে, তখন আর সমস্ত কিছু পেছনে একমাত্র একটাই লক্ষ্য হওয়া উচিত, তা হলো কর্মকাণ্ডে সামিল হওয়া। বিরোধিতার ডেফিনেটলি জায়গা থাকবে, বিরোধীদের কথাও শোনা হবে, কিন্তু গত বেশ কয়েকদিন ধরে সংসদেও যা চলছে, যে ছবিগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়, উত্তাল হতে দেখেছি সংসদকে। যদি আমরা বিধানসভার কথা বলি আলাদাভাবে, তাহলে বিধানসভাগুলোকে উত্তাল হতে দেখেছি। আমি ইন জেনারেল এই কথা বলছি যে মানুষের সমস্যার কথা, এলাকার সমস্যার কথা, সেগুলো নিয়ে এই গণতন্ত্রের পীঠস্থানগুলোতে পৌঁছানোর কথা, এবং সেই কারণে নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা গুরুদায়িত্ব থাকে। কিন্তু সেই গুরুদায়িত্ব কতটা পালন হচ্ছে, কতটা পালন করছেন এরা? যখন এই যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, একদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে এনডিএর যারা অন্যান্য সাংসদরা রয়েছেন তাদের বৈঠক বা এনসিপিআই এর বৈঠক, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কি বলুন তো এখানে, এই যে গত 2-3 দিন ধরে তৃণমূলের সাংসদ সৌগত রায় যে কথা বলছিলেন যে এমন 3 জন সাংসদ রয়েছেন যারা নাকি বিক্ষুব্ধ। বিক্ষুব্ধ মানে কিরকম বিক্ষুব্ধ না, বিজেপির যে রণকৌশল সেটা এদের পছন্দ হচ্ছে না, এরা এটা নিয়ে আওয়াজ তুলতে চেয়েছেন, এটা নিয়ে এরা কথা বলতে চেয়েছেন, এবং কালীঘাট তৃণমূলে নাকি আবার একটা ফেরার পথ খুঁজছেন। যদিও আজকে যখন ওনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছে, বলছে না আমি তো এরকম কিছু বলিনি, আপনাদের বুঝতে ভুল হয়েছে। তারপরে উনি ওরা ব্যাখ্যা দিয়েছেন, সেটা আমি শোনাবো আপনাদের। কিন্তু তার আগে বলি, যে 3 জন সাংসদের কথা এখানে বলা হচ্ছে, এই 3 জনই সংখ্যালঘু সাংসদ, এবং এই যে দাগিয়ে দেওয়ার চেষ্টা, এই যে ন্যারেটিভ তৈরির চেষ্টা যে বিজেপি মানেই মুসলিম বিরোধী বা বিজেপি মানেই শুধু হিন্দুত্বের ধ্বজাধারী, সেটাকে এই 3 মুসলিম সাংসদ তারাই একেবারে উড়িয়ে দিয়েছেন। কেন বলছি এ কথা? এখানে একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। আবু তাহের আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক করেছেন, এই বৈঠকের পরে তার একটা বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে আমরা পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদের সংখ্যালঘুদের প্রতিনিধি, রাজ্যে সংখ্যালঘুরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, বিভিন্ন সময় বঞ্চিত হচ্ছে। ভারতের সর্বময় কর্তা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে আমরা জানিয়েছি। কার কাছে বলতে গিয়েছেন? প্রধানমন্ত্রীর কাছে বলতে গিয়েছেন। কার কাছে বলতে গিয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলতে গিয়েছেন। আবু তাহের খান বা এই যে 3 জন সাংসদের কথা বলছি আমরা, তারা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই জায়গাটা ক্লিয়ার করার স্বাধীনতা পাচ্ছেন, এটা বলতে পাচ্ছেন যে কোথাও অত্যাচার হচ্ছে, কোথাও তারা বঞ্চিত, কোথাও তাদের কথা শোনা হচ্ছে না, কার কাছে গিয়ে বলতে পাচ্ছেন? প্রধানমন্ত্রীর কাছে। কার কাছে গিয়ে বলতে পাচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। অর্থাৎ বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ নয় এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতে। এটা প্রথমে স্পষ্ট করে নিন বিরোধীরা। আপনাদের সমস্যার কথা আপনারা ডেফিনেটলি কথা বলুন, আলোচনা করুন, কিন্তু সৌগত রায়রা যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তার বিরোধিতা হওয়া উচিত। সৌগত রায় বর্ষিয়ান সাংসদ, বুঝেছেন নিশ্চয়ই, বোঝেন নিশ্চয়ই কি বলেছেন, দেখুন। मैं बोला वो लोग बातचीत कर रहे हैं, वो नाखुश है बीजेपी के पॉलिटिक्स से, अभी भी नाखुश है। बीजेपी का स्टेट गवर्नमेंट
सब मस्जिद से माइक उतर दिया, इससे वो नाखुश है। সৌগত রায় এটা বক্তব্য। এবার একটু একে একে শোনাই আপনাদের যে এনসিপিআই সাংসদরা যারা আজকে এই বৈঠকে উপস্থিত ছিলেন, শতাব্দী রায় ছিলেন, আরও সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন, একে একে একটু শোনাবো আপনাদের কে কি বলেছেন। এই বৈঠকের পর বা প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের পরে বেরিয়ে এসে তারা খুশি, তারা বলছেন কি বলেছেন। রচনা বন্দ্যোপাধ্যায় যারা যারা রয়েছেন একটু শোনাবো আপনাদের, দেখুন কি বলছেন। বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছেন। সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড। आध घंटा और ईस्टर्न रीजन नॉर्थ ईस्टर्न रीजन को डेवलपमेंट के बारे में बहुत कुछ कहा। उनका जो सपना है उसको पूर्ण करेंगे। আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজিও ছিল। খুব ভালো মিটিং। দিদি খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার, এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। উনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন তারা সবাই সেই পথেই চলবেন এবং দেশের দিকে তাকিয়ে দেশকে আরও আগিয়ে নিয়ে যাবেন। উনি আমাদের ডেকেছেন, যা বলেছেন উনি বলেছেন। দেশের জন্য কাজ করতে চান, দেশের কাজ এতদিন করা যাচ্ছিল না, এখন ওনারা বলছেন যে ওনারা দেশের কাজ করতে পারবেন। খুব ভালো কথা। কিন্তু আমি শুধু এই বৈঠকটা নয়, আজকে তো আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আরও কয়েকজন বিক্ষুব্ধ বা ঋতপন্থী তৃণমূল যাদেরকে বলা হচ্ছে তারা আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। তো একদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদরা বৈঠক করছেন, একদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে ঋতব্রত বা তাদের যে তৃণমূল কংগ্রেসের যে নতুন নয়া তৃণমূল কংগ্রেস বা আসল তৃণমূল কংগ্রেস বলে যারা দাবি করছেন তারা এই মিটিং করছেন। বাঁচতে যাচ্ছেন তারা, বাঁচতে জানি না সেটা সময় বলবে। কিন্তু আমার যে প্রশ্নটা এখানে বাংলার সাধারণ মানুষের কাছেও এই প্রশ্ন এবং যারা আজকে শিবির বদলাচ্ছেন তাদের কাছেও প্রশ্ন যে আপনারা 2.5 মাস প্রায় হয়ে গেল, 3 মাস ধরুন, মে থেকে যদি ধরি, মে থেকে জুন জুলাই আগস্ট, প্রায় 2.5-3 মাস হয়ে গেল। এই 2.5-3 মাসে আপনাদের এলাকাগুলোর সাধারণ মানুষের সমস্যা আমি 80 জন বিধায়কের কাছেই জানতে চাইছি, সেগুলো নিয়ে কতদিন সরব হয়েছেন বিধানসভায়। আমি এনসিপিআই এর সদস্যদের কথা বা তাদের কাছে জানতে চাইছি, আপনাদের সংসদ ক্ষেত্রের সমস্যাগুলো নিয়ে আপনারা কি আওয়াজ তুলেছেন, নাকি আপনারা শিবির বদলানোতে এত ব্যস্ত ছিলেন বা এত ব্যস্ত আছেন যে সাধারণ মানুষ যাদের টিকিটে আপনারা নির্বাচিত হয়েছেন, যাদের কারণে আপনারা গণতন্ত্রের পীঠস্থানগুলোতে গিয়ে বসে রয়েছেন, সেই মানুষদের কথা কি আপনারা ভেবেছেন, তাদের জন্য কি কাজ করেছেন, নাকি আপনাদের বাঁচার তাড়না, বাঁচার তাগিদ এতটাই তীব্র যে ভুলে গিয়েছেন কাদের ভোটে আপনারা নির্বাচিত হয়ে এসেছেন? আজকে উত্তর খোঁজার চেষ্টা করি। আমার সঙ্গে ইতিমধ্যে প্যানেলে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন তৃণমূল মুখপাত্র নীলাঞ্জন দাস, নীলাঞ্জনকে স্বাগত জানাবো। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র দোলন দাস, দোলন দিকেও স্বাগত জানাবো। আমি নীলাঞ্জনকে দিয়ে একটু শুরু করার চেষ্টা করি। নীলাঞ্জন, 80 জন বিধায়কের কথা আমি জানতে চাইছি, বা ধরো আমি একজন নাগরিক হিসেবে তোমার কাছে জানতে চাইছি, উলুবেড়িয়া এলাকাটা আমরা জানি যে বন্যা প্রবণ এলাকা, ঋতব্রত ওখানকার বিধায়ক, বা আমি ইন্ডিভিজুয়াল বলবো না যে ওই 60-66 জন, বা আমি বলবো না যে ওই 15-20 জন, আমি বলছি ওভারঅল জনপ্রতিনিধিরা মানুষের কথা ভাবছেন, নাকি শিবির বদলের জন্য কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন? মানে বাঁচাটা দরকার এখানে। আমি আলোচনাটা যদি 60 জনের বা 80 জনের মধ্যে সীমিত নাও রাখি, আমি বলতে পারি পুরো 294 জনের মধ্যে কজন নিজের এলাকার কথা ভাবছেন সেটা নিয়ে আমাদের বাঙালিদের
আজকের দিনে একটা সন্দেহ হচ্ছেই। এবং আজকে যেই রাজনৈতিক যে পরিবেশটা তৈরি হয়েছে দেবারতীজি, সেই জিনিসটা কিন্তু বাংলার মানুষ কিন্তু খুব একটা ভালো চোখে আর নিচ্ছে না। মানে লোকে বলছে অনেক হয়েছে, এই জিনিসটা তারা আর পছন্দ করছে না, বোর হয়ে গেছে তারা। এই যে আজকে মানুষও তো দেখছে যে এই 20 জন, আপনি যেটা বলছেন বাঁচার তাগিদ কিনা, বাঁচার তাগিদ ছাড়া আর কি হবে বলুন? তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিছু না কিছু একটা, হয় কোনো মামলা, হয় ইডি বা সিবিআই বা আইটি, কিছু না কিছু রয়েছে। সেই এনসিপিআই সাংসদদের বলুন, তারা আজকে নিজেদেরকে ভালো তৃণমূল সাজার জন্য তারা আজকে এই এনসিপিআই শিবির করেছে, পরবর্তীকালে এনডিএ জয়েন করেছে, এখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা মিটিং করছেন। বাংলাতেও যদি দেখেন, এই যে যেটা বিরোধী, এরা কেউ বিরোধী, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যেই শিবিরটা তৈরি হয়েছে, যেই ফ্যাকশনটা তৈরি হয়েছে, তারা প্রত্যেকে নিজের পিঠ বাঁচাতে বা নিজেরা পুরো সরকারি সুযোগ সুবিধাটা তারা যেন কন্টিনিউ করতে পারে, সেটা ভোগ করতে পারে, তাই জন্য তারা কিন্তু আজকে শিবির পাল্টেছে। এবং সেখানেও মুখ্যমন্ত্রীর সাথে একটা অ্যালায়েন্স আছে, এছাড়াও আরো বেশ কিছু আলোচনা থাকতে একটা পারে। ন্যারেটিভের কথা আমি এখানে বলি, আমার যেহেতু বিজেপির গেস্ট আমার এসে পৌঁছয়নি, হয়তো আবারও পরবর্তী ক্ষেত্রে আমাকে এই প্রসঙ্গটা তুলতে হবে, কিন্তু একটা ন্যারেটিভ এখানে তৈরি হচ্ছে। অগ্নিমিত্রা পল, মাননীয় মন্ত্রী, তার একটা প্রতিক্রিয়া শোনাবো। আমি কেন বলছি এই কথাটা, কারণ উনি বলছেন, মানে এটা কিন্তু হয়তো নীলাঞ্জন বা এখানে হয়তো দোলন্দি হয়তো সাপোর্ট করবেন, এই বিষয়টা নিয়ে সত্যি কথা বলতে কি বিতর্কের খুব একটা জায়গা নেই। রাজ্যের বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। যে সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যদি মনে করতেন যে দেখা করবেন রাজ্যের উন্নয়নের জন্য, তাহলে তাকে স্বাগত জানাবে যে কোনো নাগরিক থেকে শুরু করে যে কোনো জনপ্রতিনিধি। এখানে দ্বিমতের কোনো জায়গা নেই। কিন্তু তারপরেও একটা প্রশ্নচিহ্ন কেন তৈরি হচ্ছে কথা, সেটা নিয়ে অগ্নিমিত্রা পালের এই রিয়াকশনটা একটু শুনে আমি তারপরে আসবো আলোচনায়। দেখুন, এনডিএ শরিক, তারা দেখা করতেই পারেন। এবং ঋতব্রত বাবু হচ্ছেন আমাদের লিডার অফ অপোজিশন, তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেই পারেন। এখানে প্রশ্ন কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। এখানে তো প্রশ্ন আসার কথা নয়। একটা লিডার অফ অপোজিশন কি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে না? একজন এনডিএ শরিক কি প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী বা পার্টির এর সাথে দেখা করবে না? অবশ্যই দেখা করবে, সেখানে আমি কোনো অন্যায় দেখি না। এই এনডিএ শরিক, তারা দেখা করতেই পারেন। এবং ঋতব্রত বাবু হচ্ছেন। তারপরেও এই প্রশ্নটা তাহলে কেন? খুবই স্বাভাবিক। প্রথমটা তো বলেই দিলেন এনডিএ শরিক তারা হয়ে গেছেন, তাদের জাস্ট বিজেপি নেয়নি বলে তারা এখনো আলাদাভাবে একটা শিবির বানিয়ে রয়েছেন। এবং দেখুন, লিডার অফ দ্য অপোজিশনের সাথে চিফ মিনিস্টারের মিটিং, এটা আপনি যেরকমটা বলছেন বা অগ্নিমিত্রা দেবী যেরকম বলছেন, এটা খুবই ন্যাচারাল, এটা হওয়াও উচিত। কিন্তু আমরা কি দেখছি, এতগুলো বিধায়ককে নিয়ে তিনি চলে গেলেন। দেখুন, গত 5 বছরেও আমরা দেখেছি যে কিছু জায়গাতে মুখ্যমন্ত্রী স্পিকার এবং লিডার অফ দ্য অপোজিশন একসাথে মিলিত হয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়, বেশ কিছু স্ট্যাচুটারি বডিজের চেয়ারম্যান এগুলো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। সেই একটা মিটিংয়েও শুভেন্দু অধিকারী যাননি গত 5 বছরে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে মাননীয় লিডার অফ দ্য অপোজিশনকে এন্টারটেইন করছেন, এই অভিযোগ তো উঠেছে নীলাঞ্জন যে তাকে না, এটা ভুল অভিযোগ। এই প্রত্যেকটা এইগুলো ইনভিটেশন জানানো হয় স্পিকারের তরফ থেকে এবং প্রত্যেকটা হয়েছে। এবং সেখানে লিডার অফ দ্য অপোজিশন বলেন যে আমার তদানীন্তন লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি যাব না, আমি থাকবো না ইত্যাদি, বা তিনি যাননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যেরকমটা দেখছি, যেই সখ্যতা দেখছি, এবং অগ্নিমিত্রা দেবী যেটা বলছেন যে এটা মিটিংটা হওয়া স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক। কিন্তু মুশকিলটা হচ্ছে যতগুলো ক্যাবিনেট মিটিং হয়েছে তার চেয়ে বেশি মিটিং হয়ে গেছে এলওপি আর চিফ মিনিস্টারের। সেখান থেকে প্রশ্নটা উঠছে। আর মানে এমনি মানুষের জনশ্রুতি যেটা চলছে সেটা আবার খুব মজাদার। লোকে বলছে যে এটা হচ্ছে বিজেপি বা শুভেন্দু অধিকারীর প্ল্যান বি। এই যেই 60 জনকে নিয়ে যেই ঋতব্রত শিবির, এটা হচ্ছে প্ল্যান বি। মানে কখনো যদি শুভেন্দু অধিকারী বিজেপি ছাড়ে বা বিজেপি যদি শুভেন্দু অধিকারী তাড়িয়ে দেয়, সেই সময় যাতে একটা আলাদা একটা অল্টারনেটিভ স্ট্রাকচার তারা গঠন করতে পারে, তার জন্য এরকম একটা অ্যারেঞ্জমেন্ট তারা করে রেখেছে। এটা বাংলার জন্য অত্যন্ত আমি বলবো আনফরচুনেট। কারণ এই জন্য আনফরচুনেট, কারণ বাংলা কেন, যে কোনো রাজ্যে, যে কোনো গণতন্ত্রে একটা সুস্থ, স্বাভাবিক এবং ফাংশনিং অপোজিশন থাকাটা খুব জরুরি। সেটা আমাদের বর্তমানে থাকছে না। বিধানসভার অল ইন্ডিয়াও যারা অ্যাকচুয়াল অপোজিশন, সেটা আমাদের পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলুন, এতদিন তো সরকারে ছিলে, তো তোমরা বেটার অপোজিশন পেয়েছো। অবশ্যই এর আগে আমাদের যারা অপোজিশন ছিল, সেটা প্রথমে আপনি সূর্যকান্ত বাবু বলুন, ডক্টর সূর্যকান্ত মিশ্র, বা পরবর্তীকালে আব্দুল মান্নান, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে বা গভর্নরের সাথে, মানে এই সরকারি বিষয়গুলোয়
যে যা যা করার একটা গণতান্ত্রিক সেট আপে, সেটা কিন্তু তারা করতেন। শুভেন্দু অধিকারী নন, তিনি করেননি, এটা খুবই আনফর্চুনেট। এবং তিনি হয়তো সেই জন্য তিনি দেখাতে গেছিলেন যে হ্যাঁ আমি এতটাই মমতা ব্যানার্জির বিরোধী যে আমি তার মুখ দর্শন করব না, এইরকম একটা জায়গায় তিনি নিয়ে গেছিলেন। মানুষের হয়তো সেটা পছন্দ হয়েছে, কিন্তু আজকের দিনে যেটা মানুষ দেখছে, এই যে কুসুম কুসুম বিরোধিতা, এটা মানুষে বুঝতে পারছে। আমাদের বর্তমানে যিনি বিরোধী দলনেতা, তিনি তো মমতা ব্যানার্জির বিরোধী করছেন, মানে তার কাছে, তার চোখে আজও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মনে হচ্ছে তিনি মমতা ব্যানার্জিকে বিরোধিতা করার জন্য আছেন। সে তো পরামর্শ নেওয়ার জন্য মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায়। তিনি আবার মমতা ব্যানার্জিকে বলেছেন ইনি ফ্যাসিস্ট, তিনি বলছেন ইনি প্যাথোলজিক্যাল লায়ার। যেই সমস্ত ভাষাগুলো ঋতব্রত ব্যানার্জি ব্যবহার করছেন, সেটাকে সত্যি মানে সেটাকে এই যাই হোক, ভাষাগুলো শুভেন্দু অধিকারীও ব্যবহার করেছে কিনা আমার খুব একটা মনে সেটা তো পড়ছে না। তোমাদেরও তাহলে চিনতে ভুল হয়েছিল। যাই হোক, একটা অবশ্যই, বেশ, অবশ্যই, বেশ absolutely। একটা বিরতি নেব, খুব দ্রুত বিরতির পর ফিরে এসে দোলনদির মত এ বিষয়ে, ওনার কি বক্তব্য, ওনার দল কি ভাবছে, সেটা শোনার চেষ্টা করবো। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। বিজেপি মুখপাত্র শাখারব সরকার ইতিমধ্যেই যোগদান করেছেন। শাখারবদাকে স্বাগত জানাবো। অনেকগুলো মানে তীর আর কি ইতিমধ্যেই ছোড়া হয়ে গিয়েছে নীলাঞ্জনের, সেই তীরগুলো কীভাবে আটকায় শাখারবদা আমি আসবো সেটা জানতে। কিন্তু তার আগে একটু দোলনদির কাছে আসি। দোলনদি, এই যে আমি জানি না বিরোধিতার জায়গাটা আজকে বাঁচার জন্য অন্য কোনো মানে এই যে ছাতাগুলোর প্রয়োজন হচ্ছে, যেটা নীলাঞ্জন মনে করছে, বা একটা ন্যারেটিভ সত্যি তৈরি হচ্ছে এরকম, আপনাদের কি মত বা আপনাদের দল কি ভাবছে এটা নিয়ে? না, প্রথম বলেই যে এই যে আজকে কি ঋতব্রত তৃণমূল, মমতা ব্যানার্জি তৃণমূল, মানে মানুষ এখন কিন্তু খুব কনফিউশনে রয়েছে যে কোনটা অ্যাকচুয়ালি তৃণমূল। সেটা আসল আসল তো তৃণমূল- বড় আমার মনে হয় কনফিউশন এটাতে দোলনদি, যে নেক্সট ইলেকশনটাই কি হবে, এই exactly এটা প্রতীক নিয়ে কে আমাদের মধ্যে পাবে? একটা আমি সেদিকে আমাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে যে এই যে সামনে আমি ছোট ভোটটাই ধরছি, ধরুন কাউন্সিলরের ভোটটাই হ্যাঁ। ধরছি, যে ক্যান্ডিডেট আপনাদের এখন বিজেপি বাড়িয়ে এটাকে লিমিটেশন করে ওটাকে বাড়িয়েছে 200 সিট না 208টা সিট এরকম কিছু করিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এখানটাতে যে এরা মানে কোন তৃণমূল সিট দেবে, মানে নয় ঋতব্রত তৃণমূল 208টা সিট দেবে, না মমতা ব্যানার্জি তৃণমূল 208টা সিট দেবে, এটা নেই। কারণ এটা অবশ্যই ইলেকশন কমিশনের হাতে। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে যে কাকে সিম্বলটা দেওয়া হবে। না, এটা যেহেতু একটা ব্যাপার। সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণ আমরা দেখলাম শিবসেনার কেসটাতে, তো ফলে এখন এটা নিয়েও কিন্তু আরেকটা কনফিউশন তৈরি গেল। নির্বাচন কমিশন যদি প্রতীক নির্ধারণ করে দেয়ও, তারপরেও কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের সুপ্রিম কোর্টে যাওয়ার জায়গা আছে, সেটাই তো যে এই বলছি পর্যবেক্ষণটা যে সামনে আসার পর। আগে তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে, তারপরে তো Supreme Court তারপরে যাওয়া যাবে। হ্যাঁ, আইনি জায়গা। একটার পর একটা। তো আমরা তো প্রথমেই আগে সিদ্ধান্ত নিতে পারবো না যে না, কি। না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ এই জায়গায় তো প্রথম বিভ্রান্ত যে মানে আগামী দিন মানে কোন তৃণমূলকে ভোট দেবে বা কোন তৃণমূল আসবে বা কোন তৃণমূল সিট দেবে, এটা একটা প্রথম কথা। ঠিক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে অবশ্যই এখন যে দেখুন বিরোধী বলে কিন্তু এখন আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। আরে আপনারাও এখন জায়গাটা নিতে জাতীয় পারছেন না কেন? কংগ্রেসই দেখুন আমরা আছি 2টো সিট, আমাদের তো বিধানসভায় 2টো সিট, বিজেপি আমরা একটা সময় একটা সিট ছিল। আমরা বিরোধী। হ্যাঁ। আমি বলছি আমরা দেখি বিধানসভাতে আমরা বিরোধী মুখ কি বলি, যে আপনি বলছেন যে এলওপি অপোজিশন লিডার কে হয়, যার বিধানসভাতে আসন সংখ্যা বেশি হ্যাঁ। সেখান থেকে অপোজিশন লিডার হয়, এটাই তো স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইছি বিরোধীর মুখ হিসেবে আমরা তো জাতীয় কংগ্রেস বিরোধীতে রয়েছি, সেটা তো একটা পার্ট, কিন্তু মেইনলি যেটা অপোজিশন লিডার হিসেবে যে কথা বলছে সেটা তো আপনার সেটা কিছু অপশন নেই আপনাদের। হ্যাঁ সেটা আমি সেই জায়গা থেকে কথাটা বলছি। তো সেখানে ঋতব্রত বাবু, ঋতব্রত বাবু যেভাবে মানে বিজেপির সাথে ঘেঁষে গেছেন নিজের পিঠ বাঁচাবার জন্য, এবার আপনি দেখুন আজকে দেখা করতে যাওয়াটা যেটা ওই কি নাম অগ্নিমিত্রা পাল বলছিলেন যে ইট ইজ ফ্যাক্ট যে একটা এলওপি একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারে, এটা কোয়াইট ন্যাচারাল। কিন্তু আপনি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যখনও ভালো তৃণমূল খারাপ তৃণমূল ব্যাপারটা ডিভাইডেশন হয়নি, তখন কিন্তু আপনি মনে করুন ওই দিনটার কথা যেদিনকের আপনার ঋতব্রত বাবু আর কি যেন নাম ওনার স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা, তো দুজনে মিলে গিয়ে কিন্তু আপনার দলেরই ছিল, কে আপনার দলেই ছিল, কংগ্রেসেই ছিল, স্বর্ণকমল সাহা আপনার কংগ্রেসের দলেই ছিল, আপনার এই কথাটা তো- তারপর তৃণমূলে এসছে। না না আর এই তার কথাটা ছেলে- আপনি বলছেন ভালো কথা, সবাই তো কংগ্রেসেই ছিল, বলবে? শুভেন্দু বাবু কোথায় ছিল? আপনি যেভাবে বললেন পাশ থেকে, আমি তো বলছি তো কংগ্রেসে তো সবাই ছিল, কে ছিল না? শুভেন্দু বাবু তো কংগ্রেস থেকে প্রথমে তৃণমূল, তারপর তৃণমূল থেকে তারপর এখন বিজেপি।
তো রাজনীতিতে তো এখন দেখা যাচ্ছে যে এই দলবদলের পালাটা মানে ক্রমাগত আরও বেশি প্রকট হয়ে উঠছে। তো সেই জায়গায় ওই দিনকে যেদিনকে আমরা দেখলাম যে আপনার ঋতব্রত বাবু গিয়ে আপনার মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে যোগাযোগ করেছে, সেদিনকে তো তিনি এলওপি ছিলেন না, সেদিন তিনি অপোজিশন লিডার ছিলেন না, তাহলে তিনি সেদিনকে কী উদ্দেশ্যে দেখা করতে গেছেন? সেদিনকেও রাজনৈতিক কোনো উদ্দেশ্য সেটা আমরা দেখা, সেটা তো বিধায়ক হিসেবেও দেখা করা যেতে পারে না, বিধায়ক হিসেবে তো উনি দেখা করতে যাননি। সে উদ্দেশ্যটা তারপরে ওনারা বলছেন আমার সঙ্গে চলে এসছে 60 জন, আমার সঙ্গে চলে এসছে আজকে 55 জন। যে জিনিসটা আমরা দেখলাম মানে তখন প্রত্যেকটা মানুষের মধ্যে এটা মানে আমাদের মধ্যে সবার মধ্যে একটা মানে তখন আবেগ হিংসা করে বা না, আমাদের চেষ্টা করেন দেখা আপনাদেরও হবে। যে আমাদের দেখার যে যে তৃণমূলে মমতা ব্যানার্জির সঙ্গে কারা রয়েছে আর ঋতব্রত বাবুর সঙ্গে কারা রয়েছে। তো সেক্ষেত্রে দেখাই যাচ্ছে যারা পিঠ বাঁচাবার দরকার প্রত্যেকে যাদের একটা ব্যাকগ্রাউন্ড কালো, কারণ কসবার যিনি আপনার বিধায়ক তার যদি আপনি বার করেন তাহলে দেখবেন যে তার প্রচুর সম্পত্তি, প্রচুর কেস, সেই উদাহরণ অনেক আছে। দিদি আমি এখানে একটু থামাই আপনাকে। কুণাল রাহুল গান্ধীর কত সম্পত্তি, কুণাল ঘোষের আজকে দুটো রিয়াকশন একটু শোনাই। এক হচ্ছে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে ঋতব্রতপন্থী তৃণমূলের যে বৈঠক এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপিআই বৈঠক, কি বলেছেন দেখুন। নাটক করছে যারা ঘোষিতভাবে বিজেপি ঘোষিতভাবে তাদের নীতি ধর্মভিত্তিক যে নীতি, তাদের যে নীতিটা, তাদের যে দৃষ্টিভঙ্গিটা, এটা সকলের কাছে স্পষ্ট। যদি কেউ বলেন যে আমরা বিজেপি কি চায় মন বুঝতে গেছিলাম, তাদের আমি একটাই কথা বলবো, ন্যাকা ষষ্ঠী। বিজেপি কি চায়, বিজেপির দৃষ্টিভঙ্গি কি, সেটা বোঝার জন্য বিজেপির সঙ্গে বৈঠক করতে হয় না। ফলে আপনারা মানুষকে এক কথা বলছেন, আপনারা বলছেন এসআইআর এর প্রবলেম নিয়ে গেছি, বিধানসভায় এই নিয়ে সরব হলেন না কেন, ধর্ণা দিলেন না কেন, ঝড় তুললেন না কেন? অ্যাকচুয়ালি এগুলো মানুষকে বা তার এলাকার মানুষকে বোকা বানানো হচ্ছে। ভেতরে যাচ্ছেন আমি কিভাবে থাকবো, আমার একটু পুলিশি নিরাপত্তা, আমার এলাকায় আমি ঢুকতে পারছি না, মানুষ বিরক্ত হচ্ছেন, আমার বিধায়ক পদ বা সাংসদ পদ যেন খারিজ না হয়, নিজেদের অস্তিত্বের সংকটের জন্য বিজেপির প্রোটেকশন নেওয়ার জন্য এই সাংসদ বিধায়করা বিজেপি নেতাদের কাছে ঘুরছেন। এনারা দিশাহারা, এরা এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারছে না। যারা আজকে এনডিএ শরিক, যারা আজকে প্রধানমন্ত্রীর কাছে গেছে, তারা তো বিজেপির দালালি করছে। তাদের কেন্দ্রের মানুষ দেখুন, যারা তাদের বাধ্য করা হচ্ছে, এমন সিস্টেম করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে যে যারা বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতেছে, এলাকার মানুষকে এরা ভুল বোঝাচ্ছে, ভুল ব্যাখ্যা করছেন, বিভ্রান্ত করছেন। এরা কোনো না কোনো কারণে একটা ফাঁদে পড়ে গেছে, ফলে ওখানে থাকতে হচ্ছে। কিন্তু তাদের সিদ্ধান্ত নিতে হবে, এলাকার মানুষের সঙ্গে এই প্রতারণা চলতে পারে না। বিজেপি বিরোধী ভোট নিয়ে দিল্লিতে গেছেন, বিজেপি বিরোধী ভোট নিয়ে পার্লামেন্টে গেছেন, বিজেপি বিরোধী ভোট নিয়ে বিধানসভায় এসছেন, আর ঘুরঘুর করবেন বিজেপির কাছে, করবেন বিজেপির দালালি, বিজেপির বকলস করে ঘুরবেন, এটা তো চলতে পারে না। ফলে এরা দিশাহারা হয়ে গেছে, কবে কখন কি বলছেন, একবার ওদের সঙ্গে ওদের চাপে যাচ্ছেন, তারপর আবার এদিককার সঙ্গে যোগাযোগ করছেন, এলাকার মানুষকে একরকম বোঝাচ্ছেন। এদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশ। শাখারবদার কাছে আসবো, আমি আসবো নীলাঞ্জন, শাখারবদার কাছে আসি। এই রিয়াকশনের পাল্টা তো আপনার কাছে শুনবই দাদা, কিন্তু পাশাপাশি নীলাঞ্জন একটা কথা বলেছিল একটু আগে, তখন আপনি আসেননি, সেটা হচ্ছে যে প্ল্যান বি শুভেন্দু অধিকারীর তৈরি, বিজেপি নাকি শুভেন্দু অধিকারীকে তাড়িয়ে দিলে ঋতব্রত সন্দীপের দল। চ্যানেলের সময় নষ্ট করবেন না, উনি কি বলেছেন আমি আপনি শুনেছেন? অন্যটাই শুনেছি। হ্যাঁ, বিজেপি শুভেন্দু অধিকারী তাড়িয়ে দিলে বা শুভেন্দু অধিকারী বিজেপি ছাড়লে আগামী ফিউচার শুভেন্দু অধিকারী কী করবে তার প্ল্যাটফর্ম। আমি ইট ইজ ভেরি সিরিয়াস। আমি যখন কোনো চ্যানেলে আসি তখন বিরোধীরা কি বলেন আর কি বলেন না আমি রীতিমতো স্টাডি করে আমি এখানে আসি। আমাকে বলতে হয় না যে স্বর্ণকমলের ছেলের নামটা কি, আমি আমি বলবো না। সেই কারণে আমি ওনার বক্তব্য শুনেছি। কিন্তু আমি ফার্স্ট কথা আমি বলি, ওই কুণালবাবু যেটা বলছিলেন, দেখ কেমন লাগে। ওনার রিয়াকশান আমার একটা কথাই হবে, দেখ কেমন লাগে। 2021 দশমের পর খুব বড়াই করেছিল। কি বড়াই করেছিল? সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়,
বাবুল সুপ্রিয় একের পর এক বিজেপি থেকে যখন এমএলএ, বিজেপির প্রার্থী, বিজেপির নেতা কালীঘাটাতে জয়েন করাচ্ছ, তখন কেমন লাগছিল কুণালবাবু? বিজেপি বলে কেউ নেই এই রাজ্যে, বিজেপি একটা ভিজিটিং কার্ডে রূপান্তরিত হবে। কুণালবাবুরা বলেননি? আমাদের যে ভাইপোর নামটা আমি আবার ভুলে যাচ্ছি এখন, কি নাম জানা? অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ও আচ্ছা, আপনি যে বলেন, আমরা বলে ওনাকে আর হাইলাইট করতে চাই না। তো ভাইপো তো খুব বাতনি হয়েছিল, এই রাজ্যে বিজেপি কিছু নেই, সব তৃণমূল। কেমন লাগে দেখ, কেমন লাগে এখন, কেমন লাগছে? বিজেপি বিরোধী শূন্য বলেছিল না, ওরা শুধু খালি কলসি বাজে বেশি। তৃণমূল কংগ্রেস বলছিলেন যে বিরোধী শূন্য, আমরা 29-এ 29, 42-এ 42। নিরঞ্জনবাবু, আপনি কতটুকু রাজনীতি করেছেন আমি জানি না, 2019-এর রেকর্ডটা চালান। মমতা ব্যানার্জি বলেছিল এখানে দেখুন 42-এ 42। 400 পারটা কে বলেছিল? আমরা বলেছিলাম 400 পার মানে বিরোধী শূন্য নয়। আপনি জানেন না 544 400 পার, আমরা আপকে পার 200 পার, আমার রাজনৈতিক স্লোগান। রাজনীতি মানে কেউ না কেউ তো ক্ষমতা নেই। আমি আপনার সময় রাজনীতিতে তো সবাই ক্ষমতাতে আসতেই পারে। আমার কথা শেষ করে দেন। এইবার আপনি আমাকে বললেন তাই আমি আপনি বলবেন, আপনি আমার দলকে অনেক কিছু বলছেন, আমি ইন্টারফেয়ার করিনি। আমি যখন বলবো আপনাকে শুনতে হবে। এখন আপনারা রেস্ট নেন, অনেক খেলেছেন। আপনি তো বললেন বিরোধী, আমাদের কিছু করার নাই, বিজেপি বিরোধী, বিজেপি শাসক। হ্যাঁ, এটাই বাপের বেটা। আমরা বলছি আপনারা স্বীকার করছেন। আরে হ্যাঁ, বিজেপি শাসক সেটা বলুন পাবলিকের কাছে। আমার কথাতে আপনার কথাতে আপনি গেলেন। শুনুন, বিজেপি বিরোধী, বিজেপি শাসক। ভাই আমাকে বলতে আমাকে ডাকবেন না, ওনার বেলায় বলেন। বলুন। আপনার সব হচ্ছে চিৎকার করা, কিবা বিধানসভায় কিবা পার্লামেন্ট। আপনারা রেস্ট নেন তো মশাই। আরে আপনারা নিয়েছিলেন, আপনি কি বললেন? আরে সবে একবার এসেছেন, তাতেই আপনাদের এত গলা। আরে কংগ্রেস তো এত করলো। একটু শুনে নি, সবার কথা একটু শুনি। আর বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায় আছে কিন্তু, সেটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আমি একটা ব্রেক আসছি দাদা, আসছি একটা বিরতির পরে আবারও ফিরছি। শাখারদার কাছেই আসবো, তারা বলতে পারে খুব দ্রুত ফিরছি। ফিরে এলাম বিরতির পর। শাখারদারকে থামিয়েছিলাম, আমি আরেকবার একটু যাবো দাদা, একটু শেষ করে নিলাম। তো যে কথা বলছিলেন কুণালদা, যে ওনারা নিজেদের স্বার্থে বিজেপি ভয় দেখিয়ে ওদেরকে সঙ্গে বিজেপিতে নিচ্ছে। আরে কুণালদা, পশ্চিমবাংলার কতগুলো গ্রাম পঞ্চায়েত থেকে, বিধায়ক থেকে আপনি লোকসভা পর্যন্ত বিজেপির নেতাদের, কর্মীদেরকে আপনার হুমকি দিয়ে নিয়েছেন, কেস দিয়ে নিয়েছেন, আমরা কোথাও নেইনি। আর আমার পাশে যে ভাই নিরঞ্জন এবং দিদি দোলন্দি আছেন, ওনারা এটা মেনে নিতে পারছেন না যে প্রকৃত অর্থে বিরোধীদের কি এমন সম্মান দিতে হয়। আমি রাস্তায় আস্তে আস্তে ওনার বক্তব্য শুনছিলাম যে আজকে যেভাবে ঋতব্রতকে বিরোধীরা মানে মুখ্যমন্ত্রী ডাকছেন, মুখ্যমন্ত্রী বৈঠকে যাচ্ছেন, তো এটা তো স্বাভাবিক। সুস্থ গণতন্ত্রে একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবে না? একটা জিনিস এখানে শাখারদার, আমি জানি আপনার কাছে, আমি আসছি এক মিনিট। এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, যে যে মসজিদগুলোতে ওই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নিয়ম অনুযায়ী এই যে মানে আজানগুলো যেগুলো হতো বা সাউন্ড যেগুলো ছিল, সেগুলোকে বন্ধ করার সিদ্ধান্তের বিরোধিতায় উনি আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন। আজকে আমরা দেখছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে যে 3 এনসিপিআই এর বিক্ষুব্ধ যারা বলা হচ্ছে না, সৌগত রায়ের দাবি অনুযায়ী, তারাও এই ধরনের কিছু মন্তব্য করেছেন। হ্যাঁ, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন এটা নিয়ে। এটা কি মানে যদি বিরোধিতার জায়গা বলে, ওনারা বলছেন যে বিরোধিতার অর্থে বিরোধিতা হচ্ছে না এই রাজ্যে, বিরোধিতার সংজ্ঞাটা আরো অনেক বেটার ছিল এর আগের আমলগুলোতে। শুভেন্দু অধিকারীকে ওখানে রাখছেন না ওনারা, সূর্যকান্ত মিশ্রের কথা বলছেন বা আব্দুল মান্নানের কথা বলছেন, কিন্তু কথা হচ্ছে যে বিরোধিতার জায়গাটা কোথায়? এটাই তো বিরোধিতা, এটাই তো হচ্ছে বিরোধিতা। বলছিলেন যে ওই সূর্যকান্ত মিশ্র, আব্দুল মান্নান, এই ইনারা ওনাদের কাছে অনেক ফায়ার বেটার দেন শুভেন্দু অধিকারী। না, শুভেন্দু অধিকারীর কথাও বলেছেন ওনারা, যে শুভেন্দু অধিকারী বলেছেন যে মানে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে এনারা অনেক পিছিয়ে রেখেছেন, এগিয়ে রেখেছেন এই দুজন রাখবেন। শুভেন্দু অধিকারী না, আমি কিন্তু এটা বলি নিরঞ্জন বলেছে। হ্যাঁ, তো শুভেন্দু অধিকারী সেটিং এ রাজনীতি করেনি। সূর্যকান্ত মিশ্র এবং আব্দুল মান্নান কংগ্রেসের,
এ সেটিং এর রাজনীতি করে ও, কিভাবে আচ্ছা। আরে মমতা ব্যানার্জির দলটাই তো চলেছে ওইভাবে। মমতা ব্যানার্জি আপনার বয়স কত আমি জানি না, মমতা ব্যানার্জি বলতেন সব ব্যাপারে যে ঠিক। কংগ্রেসের মানে you are কংগ্রেসের perfect. রাজ্য সভাপতি All are perfect. বাজার করে আলিমুদ্দিন আপনাদের বিজেপি সরকার সব পারফেক্ট, আলিমুদ্দিন নালে নিজেরাই বলছে সূর্যকান্ত মিশ্র সেটিং এ চলতেন মমতা ব্যানার্জির সাথে একজন আমি দোলনদিকে একটা উত্তর দেবো। না আমি একটা কথা আচ্ছা বলি, আপনাদের এত নিজেরাই বলা এসে- হয়নি? আমি তো 20 মিনিট আপনাদের ওয়াক ওভার দিয়েছি। হ্যাঁ হ্যাঁ পুরো আপনি করবেন আপনি আরো 20 মিনিট বলবেন। বিধানসভা চলছে আমরা বলুন না, না, ঠিক, ঠিক, ঠিক। আমি একটু থামাই, একে একে শুনবো, একে একে। কারণ কথা বোঝা যাচ্ছে না, প্লিজ 30 সেকেন্ড 30 সেকেন্ড। সেটা হচ্ছে দোলনদি একটা কথা বললেন যে মানুষ কনফিউজ যে কোনটা তৃণমূল। মানুষের মধ্যে কোনো কনফিউশন নেই। 21শে জুলাই আমরা দেখে নিয়েছি যে মানুষ মানে এটা বিবেচনা করে নিয়েছেন যে মমতা ব্যানার্জির দলই তৃণমূল, সেটা আমরা বুঝে কিন্তু গেছি। জোড়া না, 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 না। কার তুমি এটা বললে তো শোকে- হবে না। আমি বলছি ভাই, আমার কথা জনগণ, বলবো। দাঁড়ান, দাঁড়ান। বাংলা দ্বিতীয় সিনেমায়- কথা, দ্বিতীয় কথা, এই এটা যে হতে যারা পারে আজকে না। যাচ্ছে, সবাইকে সময় এই দেবো, যে please। আমি ওর 30 সেকেন্ড হয়নি, এইটা একটু বলি। শুনে নি, একটু এটা শুনে নি। already সময় দেবো, এই please। ঋতব্রত দল যারা যাচ্ছে বা আজকে এনসিপিআই যারা যাচ্ছে সে এরা তো LP নিশ্চয়ই ভয়েই যাচ্ছে, এটা আমাদের কাছে ক্লিয়ার। তো এর থেকে ভাই একটা কেস খেলে তো কম হাইকোর্টে হাজিরা তোমাদেরই দিতে দল। হবে। বাবুল এত সুপ্রিয় হাজিরা ঠিক আছে, দিতে হবে। হয়নি। এরে বিজেপির দেশে আর পাওয়া যায় না। আরে না তোমাদেরই দল। বুঝেছি, বুঝেছি। আমি আসবো দাদা, একটু দোলন দিয়ে শুনে নি, 30 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ আমি বলছি তোমাদেরই দল, হ্যাঁ। তা তুমি বলছো ভয়ে আসছে এই দল এই ঋতুপতর কাছে, হোয়াট ডু ইউ মিন? তবে তুমি নিজের দলকেই ঋতব্রত বলছো। যাচ্ছে শুভেন্দুর কাছে তুমি- হাজিরা না, দিতে, না, আমি তুমি এটা তো- বলছি। না। এর থেকে অ্যারেস্ট হয়ে গেলে তুমি ভাই কম বললে হাজিরা দিতে হয়। তুমি বললে তাই জন্য ভয় ঋতুপতর সঙ্গে অ্যাটাচমেন্ট হচ্ছে, এই কথাটা বলছো। আচ্ছা ভাই, বাবুল তাহলে সুপ্রিয় কোনটা ঠিক আছে, যাচ্ছে? এটা হয় না। বাবু চুপড়ে তো নিজে জয়েন করেছিল। আর ঋতব্রত দলে যখন যাচ্ছে তখন বিজেপির ভয়ে যাচ্ছে। তো কিসে যাচ্ছে? না তুই রকম নেবো না, দুই যখন একটা নাও। আজব ও, ব্যাপার। তৃণমূলে আসলে আপনারা তোমার আমাকে ভাগ্যে NCPI তৃণমূলে টা আমি আজকে আপনাদের দল success। নিয়ে ভাঙলো। না আমি আজকে কংগ্রেস মুখপাত্র না। হিসেবে সাকসেস যে উনি বলেছেন দিদি যে ভাই, একটু থামুন না, বিরোধী দল- সব না, বলছেন কেন? শাখারাব দা আমাকে এই কথাটা বলুন। আমরা বারো বলছেন প্লিজ শাখারাব আরে, দাঁড়ান। দা এই নিরঞ্জন- কথাটা বলুন, এক মিনিট। ভাই। এই কথাটা আমাকে বলুন, আপনি বলছেন যে আপনারা শাসক, আপনারাই বিরোধী। এটা এইটা আপনি আমাকে স্বীকার করেন। এটা আপনি স্বীকার করেছেন এই বিষয়টা। না বাংলার মানুষ এটা জানতে চায় এটা না। কিন্তু দেবারতী তুমি বলো। না, না, বাংলার মানুষ এটা সত্যি জানতে চায়। আমি কোনো এখানে কোনো রকম আমি সে অর্থে বলিনি, ব্যঙ্গোক্তির আপনারা জায়গায় নেই। আপনারা শুনে জায়গায় নেন। নেই, clear। এখন সেই অর্থে বলিনি। অন্য অর্থে। হ্যাঁ বলুন দাদা। ওনারা বলুন। না না, এই বলুন, অর্থে বলুন, আমি বলুন। বলবো না। না না, আপনার কাছে প্রশ্ন রেখেছি, বলুন বলুন। এত ফরক্কবাদ হলে কিন্তু আমি বলবো না। আচ্ছা বলুন বলুন বলুন। ফালতু বসে ভাই 20 মিনিট তো আপনারা এক্সট্রা বলেছেন, কথার মতো কথা বলতে না, এই জন্য বাংলা মানুষ আপনাদের রিজেক্ট করে দিয়েছে। আর 77 সালে আপনারা চলে গেছেন, 2077 সালে আপনারা আসতে পারবেন না। বড় বড় বাতিল দিচ্ছেন, বিরোধী দল না বিরোধী দল আচ্ছা না। ঠিক আছে, বলুন দাদা। 77 সালে কংগ্রেস চলে গেছে ওই সিদ্ধার্থ শঙ্কর রায়। শাসক বিরোধীর কনসেপ্ট এটা একটুখানি clear। শাসক বিরোধী, আমরা চাই বিরোধীকে সম্মান দিতে। আমরা সেই কারণে, আপনি শুধু ঋতব্রত কথা বলছেন, আমার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আপনি লক্ষ্য রাখুন, যে যে জেলায় গেছে সেখানে প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের এমএলএদের ডাকা হয়েছে। আমার দলে, আমার মুর্শিদাবাদের কথা বলি, শুভেন্দুদা ওখানে প্রশাসনিক বৈঠক নিয়েছে, সবাই ঋতব্রত দলে যায়নি কিন্তু ওই জেলায়। এখনও কালীঘাট তৃণমূল আছে, মার্ক্সবাদী তৃণমূল এখন যায়নি। মার্ক্সবাদী তৃণমূল ছাড়াও কালীঘাট তৃণমূলের এমএলএ মুর্শিদাবাদে আছে, তাদেরকেও তো ডেকেছে। এটাই ভদ্রতা হওয়া উচিত। আর আমিন ভাই নিরঞ্জনকে বলছি, তোমার মুখ্যমন্ত্রী আমার জেলায় গেছে বা রাজ্যের এমন একটা জায়গায় গেছে, বলো বিজেপির কোন বিধায়ককে ডেকেছে? তোমরা ওই সংস্কৃতি চাইছো যে আমরা ঋতব্রতকে ডাকবো না, কুণাল ঘোষকে ডাকবো মমতা না। ব্যানার্জির রেল কুণাল ঘোষ- প্রকল্পগুলো যখন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী এসে, রেলমন্ত্রী এসে যখন উদ্বোধন করতো, মমতা ব্যানার্জি নমস্কার। ঢাকার সৌজন্যটা করেনি, ঢাকার সৌজন্য করেনি। আপনারা নমস্কার। বড় বড়, আপনারা আমাদের সৌজন্যের জ্ঞান বিজেপির থেকে নেব না, মমতা ব্যানার্জি- বিজেপির থেকে সৌজন্যের জ্ঞান নেব না। এটা আমার আচ্ছা, ভদ্র, শাখারব- আমরা শাখারব দা। ভদ্রতা শিখিয়েছে আমার পার্টি। কেউ যদি চিৎকার করে তার সঙ্গে আমি তর্ক করবো না। আপনি তো শুরু থেকে ভাই এসে চিৎকার করছেন। বাংলার মানুষ, তুমি জানি না, বাংলার মানুষ 100 দাম কি দিয়েছে জানেন? এই রেলের কথা বলে বলে বলছে, আপনি ক্যাসেটটা চালান। বাংলাতে না, না, শিলাদি, একটা- দাঁড়ান, দেবারতী, না, না, না। বাংলায় নাম ছিল শিলাদি না, উনি আর যেভাবে বুলাদি। চিল্লাচ্ছেন, ওরকম হয় না। বুলাদি, দাঁড়ান, বুলাদি মানে বাংলা মানুষ জানে, আর শিলাদি মানেও জানে। মানে রাস্তায় দিদি যাচ্ছে, মনে করছে ওই বাড়িতে বিল্ডিং তৈরি হচ্ছে, 4টি মিস্ত্রি আছে, এই তারা ড্রাইভারকে বল, তারা কি করলে 4টি গর্ত খুঁড়ে 4টি ইট গাঁথি বলে এখানে রেলের প্রকল্প হবে। তার নাম মমতা ব্যানার্জি, যার নাম ছিল শিলাদি। পাশাপাশি বাংলায় ছিল বুলাদি। বাংলায় দুটো দিদি ছিল, এটা মাথায় রাখ, আপনি জানেন না, জেনে নেন। এটা কোন সালের কথা বলছেন আপনি? আরে মমতা যখন রেলমন্ত্রী ছিল, দুবার ছিল। আরে প্রথমবার থেকে দ্বিতীয়বার
না তাহলে বাংলায় চিটিংবাজি করে সারা জীবন। এই যে তাহলে শ্রমিক ভট্টাচার্য আজকে বলছে কেন তোলাবাজি বন্ধ করতে হবে? হ্যাঁ অবশ্যই বলবে, এটাই পার্টি। তারপর তোলাবাজি হচ্ছে। তোলাবাজে ভর্তি হয়ে আরে গেছে, সেটা বিজেপি বলুন। তোলাবাজি কথা বলছি। তোলা জেপি বিজেপি তোলাবাজি কথা বলছি। শুনুন, দাঁড়ান এক মিনিট, আমি বলে নি। প্রশ্ন করে শ্রমিক ভট্টাচার্য কি বলছে? বিজেপিতে যারা তোলাবাজি করছে তারা বন্ধ করুন। আচ্ছা শ্রমিক ভট্টাচার্য আরে বিজেপির হিট কথা আছে, তৃণমূল যারা কোলাবাজি করেছে, আমরা বক্তব্যটা শুনে নিতে হবে। আসছি যারা পার্টি সাসপেন্ড করেছে, আসছি দাদা। তৃণমূল সাসপেন্ড করেছে তোমার দলকে। আচ্ছা একটু দোলনদির বক্তব্য শুনে নি, একটু সবাইকেই বলার একটু সুযোগ করে না দিলে শোনা যাবে না। আমরা হ্যাঁ, বলুন। ভালো কাউকে তৃণমূলের আমরা কাউকে নেব না। 3 মাস আমাদের টাইম, 4 মাস আমাদের টাইম, তারপরে আমরা দেখব। আমরা তৃণমূলের কাউকে নেব না। তারপরে বলছে যে এখন বলছে বিজেপির মধ্যে যারা তোলাবাজি করছে, তার মানে বিজেপির মধ্যে তোলাবাজি করছে। হ্যাঁ করছে, আমরা কিছু তাহলে সাসপেন্ড করছি। না এবার সাসপেন্ড করছি। শ্রমিক তাহলে কি বিজেপি? সাসপেন্ড করে কি হবে? তাহলে কি বিজেপি? শ্রমিক ভট্টাচার্যের আরে আপনি উল্টো কথা কেন? আমি দেখাবো। একটু থামাই প্লিজ। শোনা যাচ্ছে না কারোর কথা, আমি একটু থামাই। এই যে সুনীল বানসাল, তিনি দুদিন ধরে বৈঠক করছেন না। শাখারত এক মিনিট, নীলাঞ্জন এক মিনিট। দোলন্দি প্লিজ। এই যে সুনীল বানসাল তিনি বৈঠক করছেন এবং এখানে যেটা একদম স্পষ্টভাবে বলছেন, এখানে কিন্তু রাগ ঢাকের কোনো জায়গা নেই। স্পষ্টভাবে বানসালজি বলছেন এই কথা যে যেখানে দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, অভিমানের কারণও তৈরি হচ্ছে, অসন্তোষের কারণ তৈরি হচ্ছে, সেগুলোকেই নিয়ে বসা, সেগুলো নিয়ে আলোচনা করা। আজকেও একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সুনীল বানসালের, সেই বৈঠক খুব গুরুত্বপূর্ণ। এই রকম কোনো বৈঠক এর আগে, মানে আমি বলছি আত্মশুদ্ধির জায়গা হোক বা দলের সমালোচনায় দলের শীর্ষ নেতা করছেন, এই রকম পরিস্থিতি এবং ওপেন মিডিয়াতে আসছে সেটা। শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা বলছেন তোলাবাজি হচ্ছে দলে এবং সেটা ওপেন মিডিয়াতে আসছে সেটা। এই ধক কি তৃণমূল কংগ্রেস দেখাতে পেরেছে এর আগে? যদি শোধনের জায়গা থাকে তাহলে সেই জায়গাটাকে ওপেন করা, এবং দল বলছে, বিজেপির এই মুহূর্তে শাসক দল, তারা বলছে হ্যাঁ আমাদের এই ভুলগুলো আছে, আমরা রেকটিফাই করার চেষ্টা করছি। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, যে কথা দোলন্দি কিছুক্ষণ আগে বলছিলেন, একটু শোনাতে চাইবো আপনাদের। দেখুন। 2 মাস হচ্ছে একটা সরকার তৈরি হয়েছে, সমস্ত কিছু সমাধান করা যায়। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, ইউজিং মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, গভর্নমেন্ট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ দিয়েছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে বাসনার কথা শ্রমিক ভট্টাচার্য বলছেন, এই ধক আছে বা ছিল তৃণমূলে? না, তৃণমূল তো এরকম ভাবেই, মানে উনি যেটা বলছেন 4 ঘন্টার মধ্যে যে সমস্ত তোলাবাজরা তাদের পার্টিতে ঢুকে গেছে, যে কথাটা উনি বলছেন, তৃণমূলে এরকম ভাবে কিছু চিহ্নিত হয়েছিল বলে তো আমার মনে নেই। এক জায়গায় ঠিকই যে আমাদের পার্টিতে ধরুন কিছু তো বেনজল তো থাকেই, এবং আমাদের পার্টিতেও সিপিএম থেকে ধরুন অনেক লোকজন ঢুকে গেছিল, তো তারা বেশ কিছু জায়গাতে তারা হুজ্জুতি চালিয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। সেইটা আমরা সেই অর্থে নিয়ন্ত্রণ করতে পারিনি, এটাও হয়তো স্বীকার করেই নিতে পারি। কিন্তু বিজেপিকে ধন্যবাদ যে তারা এই 4 ঘন্টার মধ্যে এই পাবলিকগুলোকে নিয়ে আমাদের দলটাকে আজকে পরিশুদ্ধ করছে। এটা বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, যিনি প্রাক্তন তৃণমূল, তাকে আমার মানে অসংখ্য ধন্যবাদ যে আমাদের দলটাকে এই শুদ্ধিকরণের প্রসেসে নিয়ে যেতে। শাখারবদার রিয়াকশন নেব এটা নিয়ে, কিন্তু তার আগে একটা ব্রেক নিতে হবে। খুব দ্রুত বিরতির পর ফিরছি, মদন মিত্রের একটা রিয়াকশন আপনাদের শোনাবো। ফিরছি, সঙ্গে থাকুন। কিন্তু সেই শুভেন্দু 77টা 73টা অপোজিশন নিয়ে রোজ তোলপাড় করে, আমি অ্যাপ্রিশিয়েট করছি। It is Shubhendu, it was Shubhendu who brought BJP to power in Bengal, মানে আরো সবাইকে নিয়ে। শুভেন্দু যদি ওই কজনকে নিয়ে অপোজিশনে বসে চিৎকার করে
5 বছরে পাওয়ারে আসতে পারে, তাহলে আমরা কেন প্রথম থেকেই হাল ছেড়ে দিলাম? মানে যেটা নীলাঞ্জন একটু আগে বলছিল, দোলনদি, যেটা নীলাঞ্জন একটু আগে বলছিল যে শুভেন্দু অধিকারী কোনো পয়েন্টই দিচ্ছে না এলওপি হিসেবে, যে সময় উনি ছিলেন। মদন মিত্র ওপেন, না না, আমি সেটা বলিনি, আমি বলেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, এবং শুভেন্দু অধিকারী কথা বলতেন না এটা প্রমাণ করতে, মানুষের কাছে এটা দেখাতে যে আমি কতটা বিরোধী, আমি এটাই বলতে চেয়েছি। কিন্তু এলওপির কিছু কনস্টিটিউশনাল দায়িত্ব থাকে, প্রচুর স্ট্যাচুটরি বডিজ থাকে, তার চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে না, না, আমি শুভেন্দু অধিকারীকে কবে ডাকাচ্ছে? ও তো বারবার বিধানসভা থেকে সাসপেন্ডই হয়ে গেল। যত 5 বছরে যেটা নীলাঞ্জন বলছেন যে অনেক কনস্টিটিউশনাল দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো পালন করতে গেলে যে মিটিংগুলো অ্যাটেন্ড করার কথা সেগুলোতে উনি আসতেন। আসবে একটু দোলনদির কথা। আমি বলি যে গলার কি অবস্থা, মানে দেখুন প্যানেলিস্টদের কি অবস্থা গলার। মদন মিত্রের এই যে ও লাভলিটাই ঠিক আছে, ও লাভলি কেন, এটা এরপরে আর ওর কোনো কথা হয় না। কারণ যখন ও বিধায়কে আসলো তখন দেখলাম ও পুষ্পরানা স্টেশনে দাঁড়িয়ে ওই ভালো উনি তো কংগ্রেসের ছেলে। কেন আপনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে তখন গর্ব করে বলছেন শুভেন্দু দাও তো কংগ্রেসের, আর ও লাভলির বেলায় কেন বলছেন না? উনি যেটা বলছেন, আমি একটা ছোট্ট কথা, না আমি কি বলেন, উনি যে বলছে তো দুটো ডিফারেন্স। মদনদা ট্যালেন্ট আছে সবাই, উনি যা স্টুডেন্ট না না, এ আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছে, কথার মতন কথা বলুন, আবার কথার মতো কথা। আপনি বলুন, আপনি চেষ্টা করুন কি বলুন, মদনদা হতে পারবেন কি বলুন ট্যালেন্ট। এই যে ধরুন এখানে বিজেপির যিনি প্রতিনিধি তিনি মদনদাকে যেরকম ভাবে সাপোর্ট করছেন, হ্যাঁ না না আপনি ওটাই উনি সেনজিবাজার ছাত্রের কথা, আমিও ব্যাপারটা হচ্ছে যেরকম ভাবে শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা হওয়ার যে স্প্যানটা সেটাকে উনি যেরকম ভাবে প্রেস করছেন, এবং তার আগেও বলেছেন যে একটা আমি তার কাছে চিরকৃতজ্ঞ, সে আমাকে মানে এত গাড়ি নিয়ে এসে আমাকে প্রাণ বাঁচিয়েছে, এরকম একটা স্টেটমেন্ট আমি সেই জায়গা থেকে আমার মনে হয়, হ্যাঁ আপনার রাজ্য সভাপতিও বলেছেন সেই জায়গা থেকে অবশ্যই মদন মিত্র পরোপকারী, এটা সবাই জানে, এটা বিষয় না। দাঁড়ান আমি কি বলছি শুনুন, আমি বলছি এই যে কুসুম বিরোধিতা, এই যে ইনি বলছেন যে খুব ভালো বিরোধী, খুব ভালো শাসক, এই জায়গাটাতেই মজা, এই মজাটা আমরা রোজ টেলিভিশনে এসেও পাই বা বাড়িতেও যখন টিভি দেখি দর্শক পাই, এটা খুব ভালো লাগছে। আপনারা চান বিরোধিতা, বিরোধী মানেই রক্তাক্ত, তাই নাকি? না না, বিরোধী মানে কি? একবার আপনি বলছেন 5 বছরে শুভেন্দু আরে সাদা ধান কাপড়ের রাজনীতি আপনারা করেন। শুভেন্দু বাবু কি করেছিল তাহলে? 5 বছরে কি রাজনীতি করলেন? হিংসাত্মক রাজনীতি না তো কি? আপনি বলুন উনি কটা খুন করেছে? বাংলাদেশের সম্পর্ক কটা খুন করেছে? আমরা তৃণমূল আমাদের 356 জন ভারতীয় জনতা পার্টি আপনারা কজনকে খুন করেছেন? আপনি আলোচনা দীর্ঘায়িত করার জায়গাটা নেই, আমাদের পরিসরটা নেই। একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, শেষ করতে হবে আমাকে অনুষ্ঠান। আমার বক্তব্য হচ্ছে এখানে একদম শুরুতে যা ছিল এখনো সেখানেই আসতে চাইছি। আমার প্রশ্ন ছিল যেভাবে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে কেউ সাক্ষাৎ করছেন, কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন, কি কারণে করছেন সেটা আলাদা, কিন্তু এরা কি নির্বাচিত জনপ্রতিনিধি যে এলাকার, সেই এলাকায় গিয়ে কাজ করছেন, সেখানকার মানুষের কথা ভাবছেন, সেখানকার জন্যই তো তারা আজকে এই গণতন্ত্রের পীঠস্থানগুলোতে এসেছেন, তারা কি ভাবছেন এই মানুষগুলোর জন্য? আমার এটাই প্রশ্ন ছিল, উত্তর আমি জানি না, আমার প্যানেল থেকে আজকে আমি পাইনি, আগামী দিনে যদি দেখা যাক, যদি পাওয়া যায়। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুন।